তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে, নিরাপত্তার উপরে যা করছেন তা নিজের দেশে করছেন। দয়া করে এগুলো করবেন না। আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই, কারণ আপনারা জিওগ্রাফিটা নেই পারবেন। কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে সমস্যা করতে থাকে, মনে রাখবেন 18 কোটি লোকের দেশ। আমি দেখি কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে, রিজার্ভের কোনো সমস্যা নাই। অনেকে বলে ব্যাংকে টাকা নাই, কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে। ব্যাংকে টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে, চোরের জন্য সুযোগ করে দাও। ভারতকে বলি আমরা সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। শেখ হাসিনা সরকারের বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাজ ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন, যতই দিন যাচ্ছে ভারত বাংলাদেশ উত্তেজনা যেন বেড়েই চলেছে। এবার সৈন্যদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল সাখাওয়াত হোসেন। ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন। এদিকে ভারতকে এক বিবৃতির মাধ্যমে কড়া জবাব দিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দর্শক, বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এদিকে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতির এক পাহাড় গড়েছেন। যে তথ্যটি শুনলে আপনারা সবাই রীতিমতো হন যে কিভাবে শেখ হাসিনা সরকার আমলে লুটপাট করে বাংলাদেশ তাকে কিভাবে আজকে এই পরিস্থিতি নিয়ে আসার জন্য আসলে কারা দায়ী ছিল। দর্শক, বুঝতে পেরেছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। একটা লাইক দিয়ে ধৈর্য সহকারে ভিডিও দেখুন। আর বেশি কথা বাড়াচ্ছেন, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখি। Distinguished diplomats, General Officer Commanding Army Training and Veteran Command, General Officer Commanding 24 Northern Division or Area Commander Chattogram Area, Commandant PMA, General বৃন্দ, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, উপস্থিত সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবী সৈনিকবৃন্দ এবং আমার প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় শাহাদাত বরণকারী বীর সেনানীদের, যাদের সুমহান আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারগণের উপরেই বর্তায়। এই লক্ষ্যে 1974 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি। কালক্রমে এই মিলিটারি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিলিটারি একাডেমিতে পরিণত হয়েছে। এই একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। প্রিয় অফিসার ক্যাডেটবৃন্দ, আজকের দিনটা আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের, কারণ বিএপিতে দীর্ঘ 3 বছরের কঠোর পরিশ্রম শেষে আজকে তোমরা সেনাবাহিনীতে কমিশন পেতে যাচ্ছ। এই জন্য তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিবাদন। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠ ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপরে অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে,
সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তোমাদের সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে। প্রশিক্ষণ সমাপ্তকারী অফিসার প্যারেডবৃন্দ, সেনাবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, রীতিনীতি, সুনিয়ন্ত্রিত জীবন পদ্ধতি এবং রেজিমেন্টেড লাইফকে তোমরা মনে প্রাণে গ্রহণ করে সর্বদা নিজেদের শারীরিক ও মানসিক প্রস্তুতি বজায় রাখবে। মনে রাখবে, তোমাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দ্বারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। 18 কোটি লোকের দেশ, এটা অন্য ছোটখাটো দেশ আপনাদের আশেপাশে আছে তা নয়। আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী কথা বলেন, নিজের দিকে তাকালে বোধহয় ভালো হয়, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। এই বিষয়ে যদিও আমার বিষয় না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। ওনারা অনেকটা উচ্চ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মনে হয় যে ইন্ডিয়ান যে আইনশৃঙ্খলা আছে তাকে তলব করা যে না হয় তাকে হবে। তবে আমি একটি কথা বলি, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এবং ওই দেশের মধ্যে যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছিল না ওনাদের কারণে। কোনো কারণ নাই যে এই সমস্ত করার। আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের না করে, আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি। সরকারের কাজই হলো এটা। এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন যদি এই ধরনের প্রচার করতে থাকে, আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তার উপরে যা করছেন তা নিজের দেশে করছেন, দয়া করে এগুলো করবেন না। আমরা একটা বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই, কারণ আমরা আপনারা জিওগ্রাফিটা নেই পারবো। কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকে, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ, এটা অন্য ছোটখাটো দেশ আপনাদের আশেপাশে আছে তা নয়। আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রভোকেশন দেবেন না। আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী কথা বলেন, নিজের দিকে তাকালে বোধহয় ভালো হয়। আমি যদিও ওগুলো কথা বলতে চাই না, কারণ এটা আমার সাবজেক্ট না। তারপরে বলছি যেহেতু খুব কাছে, আমরা একদম আগরতলা একেবারেই কাছাকাছি যাই, তো এটা আমরা আশা করি না, এটা কাম্য নয়। আমরা 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 আমাদের মতো থাকতে চাই, আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই। আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখি। এটাই আমি অনুরোধ করবো যে ভারতীয় মিডিয়াদের, বিশেষ করে যদিও গণমাধ্যমেরও একটা সীমারেখা আছে, তারা যেন তাদের লোককে উত্তেজিত না করে এবং তারা যেন উত্তেজনা সৃষ্টি না করে। আমি দেখি কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে, রিজার্ভের কোনো সমস্যা নাই। অনেকে বলে ব্যাংকে টাকা নাই, কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে। ব্যাংকে টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে, চোরের জন্য সুযোগ করে দেওয়া। অন্তর্বর্তী সরকারের গঠন করা গত 15 বছরের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি, লুণ্ঠন ও আর্থিক কারচুপি সম্পর্কে যা বলা হয়েছে তা আতঙ্কিত হওয়ার মতো। বলা হচ্ছে এ সময়ে গড়ে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। সেই হিসেবে গত 15 বছরে পাচার করা হয়েছে $240 বিলিয়ন, অথচ দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ মাত্র $17 বিলিয়ন। আরেকটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা, মন্ত্রী, এমপিদের পাশাপাশি এসব লুটপাটের একটা বড় অংশ লুট করেছে সরকারি চাকরিজীবী আমলারা। সম্প্রতি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের এক রিপোর্টে পাচার করা অর্থ দিয়ে শেখ হাসিনা ঘনিষ্ঠরা যুক্তরাজ্যের সম্পত্তি কিনতে যে বিপুল অর্থ খরচ করেছে তার তথ্য উঠে এসেছে। শ্বেতপত্রের তথ্য অনুযায়ী গত 15 বছরে যে পরিমাণ টাকা দেশ থেকে পাচার করা হয়েছে তা দিয়ে অন্তত 85টা পদ্মা সেতু অথবা 77টা মেট্রো রেল নির্মাণ করা যেত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সিআইডি, দুদক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহায়তায় বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার কাজ শুরু করে দিয়েছে। এছাড়া অর্থ পাচারে জড়িতদের বিচারের জন্য একটি প্রসিকিউশন শুরু করার ব্যাপারেও পরামর্শ পাওয়া গেছে। তাছাড়া সরকার মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা FBI সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথেও কাজ করার পরিকল্পনা ঘোষণা করেছে। 3 মাসের অনুসন্ধান শেষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 400 পৃষ্ঠার একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এতে আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের লুটপাটের ভয়াবহ এসব তথ্য উঠে এসেছে।
এই শ্বেতপত্র একটি যুগান্তকারী কাজ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আগামীতে এটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। এটি একটি ঐতিহাসিক দলিল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা আমরা পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে। মূলত বড় উন্নয়ন প্রকল্পের দুর্নীতি ও ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে হেরফের, কর অব্যাহতি এবং ব্যাংক ও আর্থিক খাতে অব্যবস্থাপনার মাধ্যমে এসব দুর্নীতি করা হয়েছে। হাসিনা সরকারের আমলে বড় 29টি প্রকল্পের মধ্যে 7টি প্রকল্প পরীক্ষা করে দেখেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এতে দেখা গেছে প্রতিটি বড় প্রকল্পে 10,000 কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হয়েছে। পরীক্ষা করা এই 7 প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল 1,14,000 কোটি টাকা। তবে এসব প্রকল্পে জমির দাম বেশি দেখিয়ে এবং জমি কেনায় হেরফের করে প্রকল্পের ব্যয় সংশোধিত করে অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, যা টাকার অঙ্কে 1,95,000 কোটি টাকা। কোথাও কোথাও প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে 70% পর্যন্ত। কমিটি আরও জানিয়েছে, গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে। এর 40% অর্থ লুটপাট করেছে আমলারা। সরকারি কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচারী শাসনামলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলো এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশেই নীরব ছিল। এই রিপোর্টে বিগত সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম দুর্নীতির তথ্যও উঠে এসেছে। বিদ্যুৎ উৎপাদনে বিগত সরকারের আমলে $30 বিলিয়ন বেশি বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে 10% অবৈধ লেনদেন করা হলে পরিমাণ হয় কমপক্ষে $3 বিলিয়ন মার্কিন ডলার। কমিটির একজন সদস্য জানান, আওয়ামী লীগ সরকারের আমলে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির 6%। এটি অর্ধেকে নামিয়ে আনা গেলে শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেত। ট্যাক্স এক্সেম্পশন আছে প্রায় 6% অফ জিডিপি, এবং ট্যাক্স এক্সেম্পশন কোনো যৌক্তিকতা ছাড়া, ন্যাশনালাইজেশন ছাড়া, সেখানে কিন্তু কিছু কিছু গোষ্ঠীকে, যেটা আমরা রিপোর্টেও দিয়েছি, অনেক পরিমাণে ট্যাক্স এক্সেম্পশন দেওয়া হয়েছে। গত 28 আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। কমিটির আনুষ্ঠানিক নাম বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তাহলে প্রথম কথাটা কি হবে? আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে নাই। বলবে না এটা? নাইমুর হোসেন। ভারতের আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলা ও পতাকায় অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষুব্ধ বাংলাদেশ। সোমবার রাত থেকে এই বিষয়ে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠেছে বাংলাদেশিরা। অনেকেই তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। এই হামলার ঘটনাকে নেককারজনক আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলও। ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা লিখেছেন, আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন তছনছ করা হয়েছে। বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই নেককারজনক ঘটনা ঘটিয়েছে। প্রশ্ন করি, এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোন সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত? পোস্টে কোনো দেশের দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে আন্তর্জাতিক আইনেরও প্রসঙ্গ টানেন উপদেষ্টা। তিনি লিখেছেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার নিন্দা জানাই। এদিকে বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কথা উল্লেখ করেছেন উপদেষ্টা। এই বিষয়ে তিনি লিখেছেন, নিন্দা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যে। ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের উপর, এর জন্য বরং উল্টো ভারতের এবং মমতার লজ্জিত হওয়া উচিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ভারতকে বলি, আমরা সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। শেখ হাসিনা সরকারের বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।